আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবু সাইদ 10 মিনিট স্কুলে তোমাদের স্বাগত জানাই। আমরা পরিণীতি ও নাগরিকতা বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম এবং এই অধ্যায়ের শুরুতে আমরা নাগরিক অধিকার এবং অধিকারের শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনা করেছি। সেখানে আমরা জেনেছি নাগরিক অধিকার কাকে বলে এবং নাগরিক অধিকার কি কি। এখন চলো আমরা আলোচনা করি নাগরিকদের কর্তব্য, কর্তব্যের শ্রেণীবিভাগ এবং সেই সাথে অধিকারের সাথে কর্তব্যের কি সম্পর্ক রয়েছে তা নিয়ে জানি। তো চলো শুরু করা যাক। প্রথমেই নাগরিকের কর্তব্য বলতে কি বোঝায়? রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে, ঠিক সেইরূপ রাষ্ট্রের প্রতিও নাগরিকের কিছু কর্তব্য রয়েছে। কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা প্রত্যাশিত নয়। বিভিন্ন অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নিজের প্রতি অনুগত ও দায়িত্বশীল করে তোলে। নাগরিক জীবনে কর্তব্য পালনের গুরুত্ব অপরিসীম। কর্তব্য পালনের মাধ্যমে ব্যক্তি জীবন ও সমাজ জীবনের উন্নতি বিধান করা সম্ভব। কর্তব্য বিমুখ জাতি কখনো জীবনে উন্নতি করতে পারে না। অর্থাৎ যেই জাতির মধ্যে কর্তব্য পালনের যে স্পৃহা তা যদি না থাকে, তাহলে কিন্তু সেই জাতির উন্নতি করা সম্ভব নয়। কর্তব্য পালনের মাধ্যমেই আমরা রাষ্ট্র এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং একজন নাগরিক তার রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে কিন্তু এই কর্তব্য পালনের মাধ্যমে। সঠিকভাবে কর্তব্য পালনের মাধ্যমেই একজন নাগরিকের দেশপ্রেম জাগ্রত হয়। অর্থাৎ কর্তব্য পালন ব্যতীত কিন্তু আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হওয়া সম্ভব না। এছাড়াও সাম্য, স্বাধীনতা ও অধিকার ভোগের নিশ্চয়তা কর্তব্য পালনের মধ্যেই কিন্তু নিহিত। কর্তব্যের অর্থ হচ্ছে নাগরিকের করণীয় কাজ। অর্থাৎ কর্তব্য বলতে আমরা বুঝি নাগরিকের করণীয় কাজ। অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় এবং নাগরিকের এই সকল দায়িত্বই হচ্ছে কর্তব্য। কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করাকে বোঝায়। আমরা অনেক সময় মনে করি যে কর্তব্য বলতে হয়তো শুধুমাত্র কোনো কিছু করাকে বোঝায়, কিন্তু একই সাথে কোনো কিছু না করাকেও কিন্তু কর্তব্য বোঝায়। যেমন মনে করো, আইন মেনে চলা একটি কর্তব্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা একটি কর্তব্য, সেই সাথে রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কিছু বলা বা করা থেকে বিরত থাকা, অর্থাৎ এটি কিন্তু না করার মধ্যে পড়ছে। এটিও কিন্তু আমাদের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি একটি কর্তব্য। সন্তানকে শিক্ষাদান করা, যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করা, অসৎ ও অযোগ্য প্রার্থীকে ভোট প্রদান না করা ইত্যাদি নাগরিক কর্তব্যের আওতাভুক্ত। রাজনৈতিক ব্যবস্থাকে গতিশীল, সচল, ন্যায়ানুগ ও প্রাণবন্ত করার জন্য নাগরিকের বিশেষ দায়িত্বই হচ্ছে কর্তব্য। সুতরাং আশা করছি তোমরা ইতোমধ্যে কর্তব্য বলতে কি বোঝায় এবং কর্তব্যের সংজ্ঞা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা কর্তব্যের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করি। অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকের যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে, তা আমরা প্রথমেই জানলাম। নাগরিকের এই কর্তব্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে নৈতিক কর্তব্য এবং দ্বিতীয়টি হচ্ছে আইনগত কর্তব্য। এখন চলো আমরা নৈতিক কর্তব্য নিয়ে আলোচনা করি। নৈতিক কর্তব্য আসে মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে। অর্থাৎ নাগরিকের নীতিবোধ হতেই নৈতিকতার জন্ম হয়। নৈতিক কর্তব্য বলতে নাগরিকদের সেসব দায়িত্ব পালন করাকে বোঝায় যেগুলো ব্যক্তি বা সমাজের নীতিবোধ ও বিবেকবোধের উপর নির্ভরশীল। এই সকল কর্তব্য নাগরিক স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে। যেমন মনে করো, কোনো ভিক্ষুককে ভিক্ষাদান করা, বাবা মা ও শিক্ষককে শ্রদ্ধা করা, দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থদান করা, অন্যের দুঃখে দুঃখী হওয়া, সন্তানদের শিক্ষাদান করা, নিজে শিক্ষিত হওয়া, এছাড়া সততার সাথে ভোটদান করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এমনকি দরিদ্রকে সাহায্য করা ইত্যাদি, এগুলো কিন্তু সবই নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। নৈতিক কর্তব্য ভঙ্গ করলে আইন নাগরিককে কোনো শাস্তি দেবে না, কেননা নৈতিক কর্তব্যের কিন্তু কোনো আইনগত স্বীকৃতি বা ভিত্তি নেই। তবে এখানে জেনে রাখার বিষয় হচ্ছে, নৈতিক কর্তব্য ভঙ্গ করলে আইনগত যে শাস্তি এটা প্রদান না করা হলেও এজন্য ব্যক্তিকে সামাজিক ভৎসনা ও সমাজ কর্তৃক নিন্দিত হতে হয়। চলো আমরা কয়েকটি নৈতিক কর্তব্য নিয়ে আলোচনা করি। প্রথমে যেটা বলা যায় সেটা হচ্ছে সন্তানের শিক্ষা প্রদান। গণতন্ত্রের সফলতার পূর্ব শর্ত হচ্ছে সুশিক্ষিত নাগরিক। ব্যক্তি নিজে শিক্ষা অর্জন করবে এবং সন্তানদের শিক্ষা প্রদান করবে, এইটি নাগরিকের নৈতিক কর্তব্য। শিক্ষিত নাগরিক তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে।
দ্বিতীয় যে নৈতিক কর্তব্যটি নিয়ে আলোচনা করা যায় সেটি হচ্ছে সততার সাথে ভোট প্রদান করা। ভোটদান করা নাগরিকের অন্যতম কর্তব্য, তবে শুধুমাত্র ভোটদান করলেই দায়িত্ব পূর্ণ হয় না, কিন্তু সততার সাথে ভোটদান করতে হয়। কারণ সততার সাথে ভোটদান করা নাগরিকের নৈতিক কর্তব্য। সততার সাথে ভোটদানের অর্থ হচ্ছে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করা। কারণ সৎ ও যোগ্য ব্যক্তিদের দ্বারা সরকার গঠিত হলে জনগণের সার্বিক কল্যাণ সাধন হবে। এছাড়াও যে নৈতিক কর্তব্যটি নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্রের সেবা করা নাগরিকের কর্তব্য, কেননা রাষ্ট্রের সেবা করার অর্থ হচ্ছে রাষ্ট্রের অধীনে চাকরি গ্রহণের মাধ্যমে রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব পালন করা। তাছাড়া ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কাজে অংশগ্রহণ করাকেও রাষ্ট্রের সেবা করাই বোঝায়। এছাড়াও আরও একটি যে নৈতিক কর্তব্য সেটা হচ্ছে বিশ্ব মানবতার প্রতি কর্তব্য। বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে যাওয়াকেই নাগরিকের বিশ্ব মানবতার প্রতি কর্তব্য বোঝায়। অর্থাৎ বিশ্বের কোনো রাষ্ট্র পরাধীন থাকলে তাকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করা নাগরিকের কর্তব্য। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন মনে করো যে ইরাক এবং কুয়েতের মধ্যে পরাধীন কুয়েতকে বিভিন্ন দেশের সাহায্য প্রদান বিশ্ব মানবতার প্রতি কর্তব্যেরই কিন্তু একটা উদাহরণ। এবার চলো আমরা আইনগত যে কর্তব্য তা নিয়ে আলোচনা করি। রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। অর্থাৎ যেসব কর্তব্য রাষ্ট্র কর্তৃক আরোপিত, অর্থাৎ রাষ্ট্র আমাদের উপর অর্পণ করেছে এবং রাষ্ট্রীয় আইন দ্বারা কার্যকারী করা হয় তাকেই আইনগত কর্তব্য বলে। এবং আইনগত কর্তব্য নাগরিকের সেই সব দায়িত্বকে বোঝায় যা রাষ্ট্রের জন্য অপরিহার্য, অর্থাৎ যেটা রাষ্ট্রের জন্য করতেই হয় এবং নাগরিকের কল্যাণের জন্য অত্যাবশ্যক। এই সকল কর্তব্য ভঙ্গ করলে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত শাস্তি ভোগ করতে হয়, কেননা এই আইনগত কর্তব্যের আইনগত ভিত্তি রয়েছে এবং আইন অমান্য করলেই কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হবে। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত কর প্রদান করা, সততার সাথে ভোট প্রদান করা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আইনগত কর্তব্যের মধ্যেই পড়ে। রাষ্ট্রের নাগরিকগণ আইনগত কর্তব্য পালনে বাধ্য থাকে। আইনগত কর্তব্যকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। যেমন প্রথমেই সামাজিক কর্তব্য, দ্বিতীয়ত রাজনৈতিক কর্তব্য এবং অর্থনৈতিক কর্তব্য। তো এখানে চলো আমরা আলোচনা করি সামাজিক কর্তব্য বলতে কি বোঝায়। তোমরা জানো যে মানুষ সামাজিক জীব। মানুষ সমাজে জন্মগ্রহণ করে এবং সমাজে লালিত পালিত হয় এবং সমাজে মৃত্যুবরণ করে। কেননা আমরা কিন্তু পূর্বে দেখেছিলাম যে অ্যারিস্টটল বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। সমাজ জীবনকে সুন্দর ও সুষমমণ্ডিত করার জন্য সমাজের প্রতি মানুষের অনেক কর্তব্য বিদ্যমান। সমাজ জীবনকে সুন্দর করতে হলে কিন্তু আমাদের সমাজের প্রতিও কিছু কর্তব্য রয়েছে। তো এই সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং তা বজায় রাখা, সামাজিক প্রতিষ্ঠান গঠন এবং তা পরিচালনা করা, পরস্পরের প্রতি কাম্য ব্যবহার, সামাজিক অনুষ্ঠান আয়োজন ও অংশগ্রহণ করা, সন্তানদের শিক্ষিত করা, সংস্কৃতবান করা, সভা সমিতির মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, এগুলো কিন্তু সবই সামাজিক কর্তব্যের আওতায় পড়ে। এছাড়াও যদি আমরা এখন রাজনৈতিক কর্তব্য নিয়ে আলোচনা করি, তা হচ্ছে মানুষ কিন্তু শুধু সামাজিক জীব নয়, আমরা ইতিপূর্বে জেনেছি সে রাজনৈতিক জীবও বটে। রাজনৈতিক জীব হিসেবে মানুষের রয়েছে বেশ কিছু রাজনৈতিক কর্তব্য। রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকগণ আবশ্যিকভাবে রাষ্ট্রের প্রতি যেসব কর্তব্য পালন করে থাকে তাকে নাগরিকের রাজনৈতিক কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, স্থানীয় ও জাতীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, সেই সাথে রাষ্ট্রের সেবা করা এবং সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, এই সব কিছু কিন্তু জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ রক্ষার কাজে লাগে। অর্থাৎ এই দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা ইত্যাদিকে আমরা নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত করি। রাজনৈতিক কর্তব্য পালনের মধ্য দিয়ে একজন নাগরিকের রাজনৈতিক সচেতনতার প্রকাশ ঘটে। এছাড়াও অর্থনৈতিক কর্তব্যের মধ্যে আমরা আলোচনা করতে পারি নাগরিকের বেশ কিছু অর্থনৈতিক দায়িত্ব রয়েছে। কর্মক্ষম সকল নাগরিকের উৎপাদন, বন্টন ও বিনিয়োগের কাজে অংশগ্রহণ করা, দেশের প্রশাসন, প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য নিয়মিত খাজনা ও কর প্রদান করা, সেই সাথে কৃষি,
শিল্প ও ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত যাবতীয় কাজে অংশগ্রহণ করা, প্রয়োজনে বিনা পরিশ্রমে রাষ্ট্রের সেবা করা এবং জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করা এবং তার যাতে ক্ষতি না হয় অর্থাৎ ক্ষতি সাধন না করা, এইগুলো সবই কিন্তু অর্থনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। দেশের প্রশাসন, প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কার্যাদি পরিচালনার জন্য একজন নাগরিককে অর্থনৈতিক কর্তব্য পালনে সচেতন হতে হয়। আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রই কিন্তু একা চলতে পারে না। প্রয়োজনের তাগিদেই এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং চাহিদা শান্তি ও ভ্রাতৃত্বের আবেদন বিশ্বের মানুষকে নিকটবর্তী করেছে। বর্তমানে সারা বিশ্বকে কিন্তু তোমরা জানো যে গ্লোবাল ভিলেজ বলে মনে করা হয়। বিশ্ব শান্তি ও প্রগতির জন্য সকলের দায়িত্ব বিশ্ব ও সমাজের নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করা, সাম্রাজ্যবাদ ও বর্ণবৈষম্যের বিরোধিতা করা এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তামূলক পরিবেশ গড়ে তোলা। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার আদর্শ ও কর্মসূচিকে বাস্তবায়ন করা বিশ্বের সকল নাগরিকের কর্তব্য। তো বন্ধুরা, এই ছিল নাগরিকের কর্তব্য সম্পর্কিত আলোচনা। বন্ধুরা, আমরা কিন্তু এই অধ্যায়ের শুরুতে নাগরিকের অধিকার নিয়ে আলোচনা করেছিলাম, আর এখন আমরা জানলাম নাগরিকের কর্তব্য সম্পর্কে। এবার চলো আমরা অধিকারের সাথে কর্তব্যের যে সম্পর্ক রয়েছে তা নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো, অধিকার ও কর্তব্য কিন্তু নাগরিকতার দুটি দিক। নাগরিকের যেমন অধিকার আছে তেমন কিন্তু কর্তব্যও আছে। অধিকার ও কর্তব্য পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, কেননা অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল, একে অপরের পরিপূরক। একটির কথা বললে অন্যটির কথা এমনিতেই চলে আসে। অধিকার ও কর্তব্যকে একই বস্তুর দুই পিঠ বা একই চিত্রের দুই দিকও বলা যায়। সমাজ সচেতনতা থেকে এ দুটির উৎপত্তি এবং সমাজের মধ্যে থেকে এ দুটি অর্থপূর্ণ হয়ে ওঠে। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকে। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার উপভোগ করা যায়। তো অধিকার ও কর্তব্যের মধ্যে যদি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যায়, প্রথমত অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হবে। অধিকার ও কর্তব্য উভয়ের উৎপত্তি মানুষের সমাজবোধ থেকেই আসে। তাই আমরা সমাজ কর্তৃক স্বীকৃত কিছু অধিকার ভোগ করি। এই অধিকার ভোগের বিনিময়ে আমরা সমাজের কল্যাণের জন্য কিছু কিছু কর্তব্য পালন করি। সমাজের বাইরে অধিকার ও কর্তব্যের অস্তিত্ব কল্পনা করা যায় না। অধিকারের সৃষ্টি হয় সামাজিক ও কল্যাণবোধের চেতনা থেকে। দ্বিতীয়ত, একজনের অধিকার বলতে কিন্তু অন্যজনের কর্তব্যকে নির্দেশ করে। অর্থাৎ আমাদের কাছে একজনের কাছে যেটা অধিকার, অন্যজনের কাছে সেটা কর্তব্য হতে পারে। কেননা একজনের অধিকার ভোগ অন্যজনের কর্তব্য পালনের উপর কিন্তু অনেকাংশে নির্ভরশীল। যেমন মনে করো, আমাদের তো বেঁচে থাকার অধিকার রয়েছে, তেমনি আমাদের কর্তব্য হলো অন্যের জীবননাশের চেষ্টা না করা। কেননা বেঁচে থাকাটা যেমন তার কাছে অধিকার, তেমনি তার জীবননাশের চেষ্টাটা না করা আমার জন্য কর্তব্য। আবার আমার পথ চলার অধিকার আছে, এর অর্থ আমি পথ চলবো এবং অন্যজনকেও পথ চলতে দেব। আবার আমি যখন পথ চলবো, অন্যজনও আমার পথ চলার সুযোগ করে দেবে। এটাই হচ্ছে কাজের অধিকার ও কর্তব্যের মধ্যে নিবিড় সম্পর্ক। তৃতীয়ত যে সম্পর্কটি বলা যায় সেটা হচ্ছে, আমরা রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি, তার বিনিময়ে আমাদের কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মান্য করা, কর প্রদান করা ইত্যাদি। কর্তব্য পালনের মাধ্যমে আমরা রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করি। চতুর্থত যে সম্পর্কটির কথা বলা যায় সেটা হচ্ছে, সমাজের সদস্য হিসাবে আমরা শিক্ষা লাভের অধিকার ভোগ করি এবং সমাজের কল্যাণে আমাদের অর্জিত শিক্ষাকে প্রয়োগ করে সমাজের উন্নয়ন সাধন করি। বন্ধুরা, এর অর্থ হচ্ছে শিক্ষা লাভ করাটা যেমন আমাদের নাগরিক অধিকার, ঠিক তেমনি অর্জিত শিক্ষাটা সমাজে বা রাষ্ট্রের কল্যাণে প্রয়োগ করাটা কিন্তু আমাদের কর্তব্যকে বোঝায়। সুতরাং বলা যায় যে অধিকার ও কর্তব্য উভয়ই কিন্তু আমাদের সমাজবোধ থেকে উৎপত্তি লাভ করেছে। অর্থাৎ অধিকার ও কর্তব্য সমাজবোধ থেকে উদ্ভূত এবং উভয়ই সমাজের সংরক্ষক। সমাজ হতে আমরা যে অধিকার পাই তার বিনিময়ে কিন্তু আমরা সমাজের কল্যাণের জন্য আমাদের কর্তব্য পালন করে থাকি। তবে এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে সমাজে একজনের অধিকারের পরিধি কিন্তু অন্য সকলের কর্তব্যবোধ দ্বারা আবদ্ধ। কেননা অধিকার যদি অবাধ এবং সীমাহীন হয়ে যায় তখন কিন্তু স্বেচ্ছাচারিতার জন্ম হয়। এর অর্থ হচ্ছে এই স্বেচ্ছাচারিতার ফলে সবল যে ব্যক্তি রয়েছে সে কিন্তু তার অধিকার ভোগ করছে, কিন্তু দুর্বল তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে, পক্ষান্তরে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য এবং রাষ্ট্রের যা অধিকার নাগরিকের নিকট তাই কর্তব্য। সুতরাং আমরা বুঝতে পারছি যে অধিকার এবং কর্তব্যের মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। তো বন্ধুরা,
আমাদের এতক্ষণের এই অধিকার ও কর্তব্য সম্পর্কে যে আলোচনা, তার প্রেক্ষিতে বলা যায় যে অধিকার ও কর্তব্য পরস্পর নিবিড়ভাবে সম্পর্কযুক্ত এবং অধিকারের মাঝে কর্তব্য নিহিত। আশা করছি আজকের এই ক্লাসটিতে তোমরা নাগরিকদের যে কর্তব্য রয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো এবং সেই সাথে নাগরিক অধিকার এবং নাগরিক কর্তব্যের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তা নিয়ে তোমাদের যে ধারণা তা পরিষ্কার হয়েছে। এই ভিডিওর মধ্য দিয়ে আজকে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত 10 মিনিট স্কুলের সাথেই থেকো এবং এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদের জানাই ধন্যবাদ। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।